আসলে কোনো কর্মকর্তার কিংবা কারো সম্পদ নিয়ে যদি প্রশ্ন উঠে মিডিয়ায় আসে, তো সেটা যেই সরকারি ক্ষমতায় থাকুক সহজভাবে নেই বলে আমার মনে হয় না। এই গত কয়েকদিন আগে টেলিভিশনে একজন গণ্যমান্য ব্যক্তি মিনিস্টার সাহেব বলতেছিলেন যে এগুলো তো সে অনেক মিশনে ছিল, তার কত টাকা আছে সেগুলোর হিসাব টিসাব জানলে পরে দেখা যাবে, অভিযুক্ত হওয়ার আগে তো তাকে অভিযুক্ত বলা যাবে না, প্রমাণ হওয়ার আগে। এই জাতীয় কথাবার্তাগুলো আমরা ভালোভাবে দেখি না। হ্যাঁ, তদন্ত হচ্ছে পরে বলা যাবে, ইট ইজ মোর দেন এনাফ। কিন্তু ও ওইখানে ছিল, তার কত রোজগার করছে সেগুলা দেখতে দেখতে হবে, সেগুলো একটু ভিন্ন শুরু হয়ে যায়। মতিউরের বিষয়ে আমার একটা বড় এক্সপেরিয়েন্স ছিল। আমি এনবিআরে থাকতে যে কাজগুলো করেছি, আপনি যখন চেয়ারম্যান, আপনার অধীনে চাকরি করত, আমি যখন চেয়ারম্যান তখন মতিউর চিটাগং পোর্টে জয়েন্ট কমিশনার হিসেবে ছিল। তখন তো ১/১১ সরকার, সেনা নির্দেশিত সরকার। আপনারা ভদ্রভাবে লিখেন সেনা সমর্থিত, আমি বলি সেনা নির্দেশিত। তো আমি বদলি করার সময় আবার যেন ১/১১ সময়, ১/১১ তখন আপনি এনবিআর চেয়ারম্যান। জি, বদলি করার সময় তো আমি যেন বদলি তদবির হতে না পারে সেজন্য আমি বদলি আগে দিয়ে একটা হোমওয়ার্ক করি, পরে আমার মেম্বার সাহেবদেরকে অফিস ছুটির পরে নিয়ে বসে বলি যে আপনাদের কোনো চয়েস থাকলে কাউকে চাইলে বলেন, কেন চান সেটাও বলবেন, আমি সেভাবে দেবো আর অর্ডার করে ফেলবো। এবং এই সন্ধ্যার পরে বসলাম, রাতের 10টার মধ্যে অর্ডার করে ফেলি। ওই অর্ডার করার সময় মতিউরকে কেউ চাইল না, তা আমি মতিউরকে রাজশাহী বদলির জন্য বললাম। টু মাই সারপ্রাইজ আমার 4 জন মেম্বার, এর মধ্যে 2 জন ট্যাক্সেশনের, 2 জন কাস্টমস অ্যান্ড ব্যাটের, এই 4 জন মতিউরের রাজশাহীতে বদলির কথা বলার সাথে সাথে আমার বললো, স্যার এই ছেলেটাকে গাঁটাবেন না, অত্যন্ত পাওয়ারফুল, তার বদলি আপনি রাখতে পারবেন না। আমি একটু বেকায়দায় পড়ে গেলাম। 7 জন মেম্বারের মধ্যে 4 জন এভাবে বলতেছেন। আমি কারণটা বলে, স্যার কারণ আছে, তার সময় সে ওই অরিজিনালি ট্রেড ক্যাডার থেকে আসছে তারা 7 জনকে এখানে, কিন্তু সে এত ক্ষমতাশালী যে সে আগের অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব ওনার বেডরুমেও যেতে পারত, এবং পরে সাইফুর রহমান সাহেব তার বেডরুমে যেতে পারত। এমনকি সাইফুর রহমান সাহেবের ওয়াইফ মারা যাওয়ার পর সে কবরে যে কান্নাকাটি করেছে সেগুলো তারা আমাকে জানাইলো। আমি একটু বোকা বনে গেলাম। এখন যদি আমি তাকে বদলি না করি তাহলে 4 মেম্বারের কাছে আমি ছোট হয়ে যাই, যে আমি ভয় পেয়ে গেলাম। তো সেই জন্য আমি একটু অনড় থাকলাম, বললাম যে না, বদলি হবে। বারবার বললো তারা। আমি বদলি করার পরেই দেখলাম আসলে মতিউর কত ক্ষমতাশালী। কি হলো তারপরে? ও সরাসরি আমার আইআরডি অফিসে গেল দেখা করতে। আমি তাজ্জব হয়ে গেলাম। মেম্বারের নিচের কেউ নর্মালি আমার সাথে দেখা করতে যেত না বা আসতো না, আমি এলাও করতাম না তেমন। কার সাথে দেখা করতে গেল? আমার সাথে। আচ্ছা। তার বদলি হওয়ার পরে, বদলি তো আমি ওই যে মগরিবের সময় বললাম 10টার মধ্যে অর্ডার পাঠিয়ে দিলাম সবার, আমি দেখা করলাম না। তারপরে সে ধানমন্ডি 3 নম্বর রোডে আমার বাসায় চলে আসলো। আমি একটু বিরক্ত হইলাম, নিচে বসে রইল, ড্রাইভারকে বলতেছে একটু দেখা করবো। আমি বললাম না, দেখা হবে না। এরপরে যেটা ঘটলো সেটা হইল তাজ্জব। চট্টগ্রামে তখন ব্রিগেডিয়ার হাসান নাসির চিটাগং পোর্ট টোট এগুলো তার চার্জে দেখে। আমি এনবিআর এর চেয়ারম্যান হিসেবে বদলি আদেশ জারি করলাম, আর ওই 2 দিনের যুগী বাতেরে বলে অন্য, তারা মার্শাল্লাও দেয় নাই, কিন্তু সেই ক্ষমতা এক্সারসাইজ করে তারা একটা অর্ডার করে ফেললো হাসান নাসিরের সেখানে, যে তাদের ক্লিয়ারেন্স ছাড়া মতিউর এবং ফরিদকে রিলিজ করা যাবে না। এটা কপি পাঠাই দিল আমার কাছে। আমি তো আসমান থেকে বললাম, তো বললাম যে না, এটা তো হবে না। ব্রিগেডিয়ার হাসান নাসির আমার অফিসে আসছে, রিকোয়েস্ট করলো, আমি ক্যান্সেল করব না। পরে বললো যে আপনি ক্যান্সেল করবেন না, এটা তো আমরা তাকে চাই, দরকার আছে। কেন দরকার আছে? বলে যে ওর থেকে অন্যান্য অফিসারদের লুফলসগুলো, দুর্বলতাগুলো আমরা আদায় করে একটা ব্যবস্থা হলে এটা তো আমার ডিপার্টমেন্টের জন্য ভালো হবে না। পরে দেখলাম যে আমি তার কথা রাখলাম না। এরপরে মেজর জেনারেল সিনা ইবনে জামালি আমাকে টেলিফোন করলো, জি, বলে যে মতিউরের বদলি আদেশটা ক্যান্সেল করতে হবে। বললাম যে সম্ভব। 111 সরকারের সময়। হ্যাঁ,
বললাম যে সম্ভব না, যেহেতু আমি চেয়ারম্যান হিসাবে, কারণ আমার ভিতরে একটা কাজ করতেছে, দিস ইজ অ্যান অ্যাসিড টেস্ট ফর মি। আমার 4 জন মেম্বার এরকম আমাকে বললো, তাদের কথায় যদি আমি এখন ভয় পেয়ে যাই, না করি, তাহলে তো তারা আর আমাকে হাসবে নিয়ে। এরপরে দেখলাম আর্ম ফোর্সেস ডিভিশন থেকে আবার একটা অর্ডার পাঠাই দিল, তার অর্ডারটা ক্যান্সেল করতে হবে। জেনারেল মাসুদও টেলিফোন করলেন, বললাম যে সম্ভব না। টু মাই আটার সারপ্রাইজ, সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ, কোনো সময় আমার কাছে কিছু তদবির করেন নাই। অন্য তদবির করলে তারা ওই সই না করে একটা নীল কলমে কাগজ একটা পাঠাই, বলতো এটা দেখা যায় কিনা, এইভাবে করে দিত। কিন্তু আমি তাজ্জব হইলাম, মইনু আহমেদ আমাকে টেলিফোন করলেন, চেয়ারম্যান সাহেব, আমি কোনো তদবির কোনো সময় করিডরি নাই, আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে। স্যার বলেন। বলে যে মতিউরে বদলি আদেশটা ক্যান্সেল করেন, ফরিদকে আমরা ছেড়ে দেব। আমি বললাম স্যার, মতিউর তো আমি যতটুকু শুনেছি ভালো না, সে এরকম পাওয়ারফুল মানুষ, ফাইন্যান্স মিনিস্টার কিবরিয়া সাহেবের বেডরুমেও যেতে পারতো, সাইফুর রহমান সাহেবের বেডরুমে গিয়েছে, আমার 4 মেম্বারও বলছে তাকে বদলি করলে রাখা যাবে না, সে এত ক্ষমতাশালী, সেই জন্যই তার বদলি আদেশটা আমি ক্যান্সেল করব না, তাহলে আমার ক্ষমতা থাকে না, আমাকে বদলি করার পরে দরকার হলে তাকে নিয়ে আসবেন। এগুলো আমি এই যে এখানে আমার সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র একটা বইও লিখছি, মতিউরের নাম সহ এই ঘটনা যা বললাম লিখছি, আমার আত্মজীবনী ডুমুরাতীয় সচিবালয়তেও লিখছি। তো তখন মতিউরকে আমি তো আর বদলি করলাম না, রাজশাহী যাওয়ার পরেও সে আমার বাসায় আসছে দেখা। সেনাপ্রধান রিকোয়েস্ট করার পর আপনি বদলি করেননি? জি না, ক্যান্সেল করিনি আর কি। মানে মইনু আহমেদ রিকোয়েস্ট করেছে আপনাকে ফোন? হ্যাঁ, আমি বলছি আমাকে বদলি করে দেন, তারপরে চেঞ্জ করেন, আমি এটা করব না, কারণ তাহলে আমার চেয়ারম্যানিত্ব আর থাকে না, কারণ আমার ডিপার্টমেন্ট হাসবে যে আমি ভয় পেয়ে গেছি, যেহেতু 4 মেম্বার তখনই বলছে যে আপনি এটা কার্যকর করতে পারবেন না। তো আমি সেদিনই টের পেলাম আসলে মতিউর কত ক্ষমতাশালী, বাট আই ডিড নট ডু ইট। আমি যখন স্বেচ্ছা অবসরে চলে আসলাম, তারপরে দেখলাম যে ঠিকই মতিউর আবার চিটাগং আসলো, আমার সাকসেসর মজিদ তাকে রাজশাহী থেকে বদলি করে নিয়ে। কত বছর পরে সেটি? কত বছর পরে, কি বছর লাগে নাকি, ওদের আমলেই, সে আমলে নিয়ে আসছে আবার। তো এরপরে একটা কথা উঠলো যে বাইরে একটু প্রচার করছিল যে আমি বদলি আমি তাকে বদলি বাতিল না করাতে মতিউর নাকি আমাকে বদলি করাইলো। আচ্ছা, আমি আপনার কথা, মানে আমাদের হাতের সময় আসলে কম, আমি আপনার কাছে আবারও আসবো, মানে এই কথাটা কন্টিনিউ আমরা শুনবো আসলে। আচ্ছা, মতিউরের গল্পটাই আমরা শুনবো। আমি একটু যেতে চাই জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসলে শুনলেন তার পাওয়ার সম্পর্কে, আমরা নিশ্চয়ই বদিউর রহমান স্যারের কাছে আমরা তার এখনকার পাওয়ার বা আরো বিস্তারিত জানবো। কি বলবেন আসলে এগুলো দেখে? একটি ছাগল কাণ্ড থেকে আসলে তার ছেলের 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনা, সেখান থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদ, রিসোর্ট বা গুলশান, বসুন্ধরা বাড়ি, ফ্ল্যাট, কারখানা, ফ্যাক্টরি, সব। না, জনাব বদিউর রহমান এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, তিনি তার অভিজ্ঞতার থেকেই বলেছেন, এবং সেই অভিজ্ঞতা তো সুখকর নয়, কিন্তু আমি বিষয়টা ঠিক ব্যক্তি পর্যায়ে দেখতে চাই না, কারণ এখানে সামনে আমরা মতিউর রহমান সম্পর্কে যদি আলোচনা করি, তার কিন্তু এখানে জবাব কি বলে, তার আত্মপক্ষ সমর্থনের এখানে সুযোগ নেই। প্রশ্নটা হলো যে সিস্টেম যেটি বদিউর রহমান ভাইয়ের কাছ থেকে আমি তার বক্তব্য থেকে যেটি নিতে চাই, এই যে তিনি চেয়ারম্যান, তিনি বোর্ড মেম্বারদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, সেই সিদ্ধান্তটা যে সেই সিদ্ধান্তটা পাল্টানোর জন্য যে কোন ধরনের তদবির, কোন ধরনের চাপ তাকে ভোগ করতে হয়েছে। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত কিন্তু বদিউর ভাইয়ের ওই এনবিআর থাকতে পারেননি। হ্যাঁ, তো সুতরাং এই যে সিস্টেম, এটাকে একটা জিনিস আমি ইন্টারভিউ করি, আমি থাকতে পারি নাই মতিউরের বদলির জন্য, সেটা অন্য হিসাব, আমি বলছি সেটা অনেক উপরের হিসাব, সেটাও আরেকটা তার প্রতিবাদের কারণে, মানে তিনি অন্যায় করতে চাননি বলে। আমি বলছি যে আমাদের রাষ্ট্র তো একটি সিস্টেমে চলে, সেখানে ব্যক্তি কিন্তু প্রধান না। বদিউর ভাই এনবিআর চেয়ারম্যান ছিলেন, দুদকের মহাপরিচালক ছিলেন, সেখানে অন্য পদাধিকারীরা এসেছেন, কিন্তু সিস্টেমটা কাজ করছে কিনা। একটা হচ্ছে একজন চেয়ারম্যান বা বোর্ড সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্ত বিরুদ্ধে যে দাঁড়ানো, আমি বলছি এখানে ব্যক্তি না, অর্থাৎ সিস্টেমকে চলতে দেওয়ার হয়নি,
বা না দেয়া, যাতে চলতে না পারে তার চেষ্টা হয়েছে এবং একসময় সফলও হয়েছে। এবং শুধু এটি এনবিআর এর ক্ষেত্রে না, আমাদের সকল সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এরকম হয়ে ছোট্ট থাকে। করে আপনার কথার সঙ্গে একটু মিলিয়ে আমি একটু প্রশ্নই করতে চাই, এই সিস্টেমের কারণে মতিউর, বেনজিরদের মতো আরো তৈরি হবে বলে মনে করেন কিনা? এইটাই প্রশ্ন। এখন ধরেন এই দুইটা নাম বেরিয়ে আসছে বা আরো কিছু নাম বেরিয়ে আসছে, যাদের নাম বেরিয়ে আসেনি। এখন ধরেন এনবিআর তো জনগণের আমানত, হ্যাঁ, যে রাষ্ট্রের যে রাজস্ব সেটি আদায় করার দায়িত্ব তাদের উপর দিয়েছে, জনগণের জনগণের কাছ থেকে কর নেয়। এখন সেখানে ধরেন এই যে মতিউর রহমানকে বদলি করার চেষ্টা বা বদলি করার পরে যে নানা তদবির, সেখানে নিশ্চয়ই এর পিছনে রহস্য আছে। এই রহস্যগুলো অনুসন্ধান দরকার। এবং শুধু ব্যক্তিকে না বলে, ধরেন এনবিআর তো আরও সদস্য আছেন, তাদের কেউ শুদ্ধ পুরুষ কিনা এ ব্যাপারে তো সন্দেহ আছে। মতিউররা এত ক্ষমতাশালী হয় কিভাবে? ক্ষমতাশালী হয় হচ্ছে আমাদের সিস্টেম কাজ করে না বলে, যার এখতিয়ার লঙ্ঘন করার কারণে। এখন এবং প্রতিষ্ঠানগুলো তার স্বাধীন মতো কাজ না করতে পারার কারণে। এখন ধরেন মতিউর এক সময় না এক সময় সফল হয়েছেন, তাই তো? যদি সফল না হতেন তাহলে কিন্তু তিনি একটি বার্তা পেতেন যে অন্যায় করা যাবে। এই মতিউররা তৈরি হওয়ার পেছনে এই দায়টা কে নিবে আসলে? আমাদের রাষ্ট্রের দুর্বলতা, আমাদের সিস্টেমের দুর্বলতা, আমাদের যে প্রশাসনিক যে ব্যবস্থার দুর্বলতা, এবং এর সঙ্গে দুটো, একটা হচ্ছে অদক্ষতা এবং অসততা যদি এর যদি সংমিশ্রণ হয়। আর আমাদের ধরেন আমাদের নাগরিকদেরও কিন্তু দায়িত্ব আছে, এই এনবিআর বলি, পুলিশ বলি বা যে কোনো ক্ষেত্রে আমরা অন্যায় সুবিধা নিতে চাই কারো কাছ থেকে, তাকে অন্যায় সুবিধা দিয়ে কিন্তু অন্যায় সুবিধা নিতে চাই। এনবিআর সম্পর্কে একটা এনবিআর নাম আমাদের ব্যবসায়ীদের সম্পর্কে একটা বক্তব্য আছে যে 90 টাকা পর্যন্ত ঘুষ দিতে রাজি 100 টাকা কর ফাঁকি দেওয়ার জন্য। তার মানে তিনি ভাবেন যে 10 টাকা তার লাভ হলো, কিন্তু তিনি যদি তার ন্যায্য করটা দিতেন তাহলে এনবিআর ঠিক মতো চলতো। আবার তার যে সহযোগী ব্যবসায়ী তিনিও কিন্তু তার পথ অনুসরণ করতেন, অর্থাৎ অন্যায় করা যাবে না। আমাদের এখানে অন্যায়ের প্রতিযোগিতা চলছে। আমি আসবো আপনার কাছে, আরো শুনবো নিশ্চয়ই, আমাদের হাতে সময় খুবই কম। মহিদুল ইসলাম অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ, দুদকের সাবেক মহাপরিচালক ছিলেন, একেবারে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিচারক এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করে যারা, সেই প্রতিষ্ঠানে আপনি মহাপরিচালক ছিলেন। আসলে আপনার অভিজ্ঞতাটি একটু জানতে চাই। আপনি নিশ্চয়ই শুনলেন যে সিস্টেমের কথা শুনলেন, আইনের কাছে আসলে এই যে বিচারিক প্রক্রিয়া যখন যায় বা দুদকের কথাও বলি, সেই সব জায়গাগুলোতে যখন এই মানুষগুলো যায় সেখানে আসলে কতটা ছাড়া পায় বা সেখানে কতটা শেল্টার, একটু যদি আপনি বলেন। জি, ধন্যবাদ। না, ছাড়া পাওয়ার উদাহরণ তো বোধহয় যে ব্যক্তি সম্পর্কে আপনারা আলোচনা করছেন তারই আছে। আমি তো পত্রপত্রিকা আমি আগে জানা ছিল না, এই ছাগলকাণ্ডের পরে দেখতে গিয়ে দেখছি যে এখন নাকি এর ইতিপূর্বে 4 বার দুদক তাকে সম্পদের অনুসন্ধান করেছে এবং 4টা সার্টিফিকেট দিয়েছে, 4টা যে সার্টিফিকেট ক্লিন। তো সেইটার পেছনে কি কারণ, সেটাই তো বদিউর রহমান সাহেবের যে অভিজ্ঞতা, সেখান থেকে বোঝা যাচ্ছে যে তাহলে সেই পাওয়ার হয়তো নিশ্চয়ই দুদকেও প্রয়োগ হয়েছে। এই এবং দুদকের ব্যক্তি যারা ছিলেন, যেমন করে বদিউর রহমান সাহেব উনি বোল্ড ছিলেন তার পয়েন্টে, তারা সেই জায়গায় সেটি থাকতে পারেননি, এবং সেইটি না থাকার কারণেই আজকে এই ছাগলকাণ্ড ঘটেছে। এবং ছাগলকাণ্ডের পরে অটোমেটিক যেটি বের হয়ে যাওয়ার কথা, যেটা এতদিন চাপা ছিল, তার যে সমস্ত অবৈধ সম্পদ, সেইগুলো এখন বের হয়ে আসছে। এরকম আরও অনেকের বের হয়ে আসছে। এখন যেটি আমাদের সৌরভ ভাই বলছিলেন যে সিস্টেম কাজ না করাতে এখন এটা একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। সিস্টেমের ব্যর্থ, আপনি যেসব প্রতিষ্ঠানগুলোতে আপনি কাজ করেছেন সেখানেও কি হয়েছে বলে মনে করেন কিনা? যে দুদক, একটা তো দুদকেরটা তো পত্রিকাতেই এসছে, সেই কারণেই আমি বলছি যে 4 বার তাকে ছেড়ে দেওয়া হয়েছে, ক্লিন সার্টিফিকেট। হ্যাঁ জি, হ্যাঁ।
তো তারপরেও পত্রিকায় এত খবর আসছে কি করে? তাহলে সবগুলো তো একজন সরকারি কর্মচারী কর্মকর্তার বেতন কত, সারা বছরে বা এত বছরে আপনার চাকরি করলে কত তার সম্পদ হতে পারে, তার একটা হিসাব মোটামুটি চাইলেই যে কেউ এটা করে ফেলতে পারে। কিন্তু এত এত সম্পদ কোথার থেকে হয়? এইগুলো আসছে কি যে আপনার যে গল্প আমরা শুনলাম সেখান থেকে দেখতে পাচ্ছি যে ক্ষমতাবান যারা, একেবারে সর্বোচ্চ রাষ্ট্রের কর্ণধার যারা ছিলেন সেই সময়ে, তারা কিভাবে লাই দিয়েছে। তো এইভাবে নিশ্চয়ই পরবর্তীতেও লাই হয়েছে, যে কারণে এই ছাড়া হয়েছে এবং এই ধরনের ব্যক্তিরা সৃষ্টি হয়েছে যারা একটা সময়ে রাষ্ট্রকেই গ্রাস করার অবস্থায় চলে গেছে। আমাদের দেখেন যে এরকম ব্যক্তি যে আরও যদি থেকে আরও তো আছে নিশ্চয়ই, সেগুলোও হয়তো ভবিষ্যতে বেরোবে। আমরা কথা শুনছিলাম মহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ, দুদকের সাবেক মহাপরিচালক। আসলে আপনি বিচারক ছিলেন, দুদকের সাবেক মহাপরিচালক ছিলেন, বিচারের যে জায়গাগুলো সেগুলোতে আপনি দায়িত্ব পালন করেছেন, সিস্টেমের কথা বলেছেন সোহরাব হাসান, মানে আপনি যেসব জায়গাগুলোতে কাজ করেছেন এইসব জায়গাগুলোতে আসলে কতটা প্রভাব বিস্তার করে এসব প্রভাবশালীরা, বা কিভাবে বেরিয়ে আসে? না, প্রভাবশালীরা তো সব জায়গায় প্রভাব বিস্তার করবার চেষ্টা করে, কোনো কোনো ব্যক্তি বিশেষের কাছে হয়তো বা ব্যর্থ হয়ে যায়, কিন্তু বাকি তো সব ক্ষেত্রে আপনার প্রভাবেই কাজ হয়। তার পরিমাণটা খুবই কম যেখানে ব্যর্থ হয়, সেরকম মানুষের সংখ্যাও কম, সেই কারণেই সে আপনার ব্যর্থতা তাদের কম। আপনি উদাহরণগুলো দেখলেই দেখতে পাবেন যে এই ধরনের মানুষ সমাজে বিচরণ করছে এবং দুর্দ্বন্দ্ব প্রতাপের সাথে বিচরণ করছে এবং তাদেরকে কিছুই করা যাচ্ছে না, কোনো আমলেই না। এই যে সেই আমল কত আমল গেল আসলো, কিন্তু তিনি তত্ত্বরিয়ে উঠতেই আছেন। 4 দফায় ক্লিন সার্টিফিকেট দিল দুদক, এখন কি করবে তাহলে? এখন তো দুদকের কাছে সেটাই তো তার একটা দুদকের মানে নিজের ইয়েতে নিজেই আপনার বার্ড বাই স্টপেল বলে আইনে, তো এখন তো সেই জায়গায় দাঁড়িয়ে যাবে যে তুমি তো আগে একবার এরকম করেছো, কি করবে শেষ পর্যন্ত, সেটি হচ্ছে কথা। যে এইগুলো মানুষের বিরুদ্ধে আমাদের বিরাজিত যে অবস্থা আছে আর কি, এই অবস্থারও কিছু পরিবর্তনের দরকার। যদি সেই পরিবর্তনটা না হয় এবং যারা ধরেন সরকার পরিচালনা করছেন সেই জায়গাতেও সবচেয়ে বড় পরিবর্তনের দরকার মানসিকতার, যে তারা কাদেরকে লাই দেবেন, কাদেরকে মানে আদর করবেন, কাদেরকে পাত্তা দেবেন, সেইটা একটা ব্যাপার। যদি এই ধরনের মানুষদেরকে আপনার পাত্তা দেওয়া হয় এবং এই ধরনের মানুষেরা যদি যেটি আমরা শুনলাম যে কত বড় বড় জায়গায় গিয়ে তারা আপনার ইয়ে পান, সমাদর পান, তাহলে আমার মনে হয় না যে এই কাউরি বিরুদ্ধে কিছু করা সম্ভব হবে যারা এইভাবে সম্পদ গড়ে তুলবে দুর্নীতি দিয়ে। আর একটা জিনিস হচ্ছে যে প্রশাসন বলেন এবং মানে রাষ্ট্রের সব জায়গায় যদি এইভাবে দুর্নীতিগ্রস্ত মানুষদের দ্বারা আক্রান্ত হয়ে যায়, তাহলে সেই রাষ্ট্রের জন্যে সর্বনাশের খুব বেশি বাকি থাকবে না। কিন্তু সেই জন্যে রাষ্ট্রের প্রয়োজনেই কিন্তু আপনার এটা পরিবর্তনের দরকার আছে। যারা রাষ্ট্র থাকলে রাষ্ট্রের পরিচালকের দরকার হবে, রাষ্ট্রই যদি না থাকে তাহলে রাজনীতিও থাকে না। কাজেই আমার মনে হয় যে তারা সেই জিনিসগুলো বুঝবেন, বুঝে এই ধরনের ব্যবস্থা করবেন এইটা পরিবর্তন করবার। জি, নিশ্চয় আপনার কাছে আমি আসবো। আমি একটু আবারও যেতে চাই বদিউর রহমান স্যার, সাবেক চেয়ারম্যান এনবিআর, আপনার কাছে একটু আপনার অভিজ্ঞতার কথাটাই শুনতে চাই। আসলে মতিউর কিভাবে আসলে একজন রাজস্ব কর্মকর্তা হয়ে এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন তিনি, এবং তার বাবা একজন মাত্র প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন, সেখান থেকে এটা অস্বাভাবিক মনে হয় কিনা আপনার কাছে, বা আপনার গল্পগুলো একটু শুনতে চাই তার ব্যাপারে। মতিউর হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কিনা সেটা তো আমি জানবো না, পত্রিকায় দেখতেছি আর কি। আমি চলে আসার পরে মতিউরের সম্পদ নিয়ে একটা সাপ্তাহিক পত্রিকা কিছু রিপোর্ট করেছিল, তার পত্রিকাতে লিখেছিল। তো লেখার পরে সেই পত্রিকার বিরুদ্ধে মতিউর প্রেস কাউন্সিলে অভিযোগ করেছিলেন। তখন বিচারপতি কাজী এবাদুল্লাহ প্রেস কাউন্সিলের পদে চেয়ারম্যান ছিলেন। আলটিমেটলি প্রেস কাউন্সিল ওই পত্রিকার সম্পাদককে দেখে একটু সতর্ক করে দিল, কিন্তু ও যে অনেক ডকুমেন্টারি এভিডেন্স, তার রিটার্নের কপি টপি, মাছ চাষ করে টাকা পাইছে বললো, এটা বললো ওটা বললো, সেগুলো তখন আর কিছু হয় নাই। তো সে সময় যেটা লেখালেখির পরে হয়েছিল, আমাকে বললো যে আমি দেখো, আমি তো তার দুর্নীতি নিয়ে কোনো তদন্ত করি নাই, আমি শুধু বদলিটা করার পরেই তো তাকে সেখানে ইয়ে করেছি, আর বাকিটা তো কেউ করছে না।
তো যেহেতু সে ক্ষমতাশালী এবং হি ম্যানেজড, সে কিন্তু ব্যবহারে খুবই ফলিস্ট, অত্যন্ত ফলিস্ট আচার ব্যবহারে। আমি তো তার ওখান থেকে চলে আসার পরও তার সাথে আমার দুবার দেখা হয়েছে। একবার যখন সে কমিশনার হিসাবে মিরপুরে বসলো, হাউস বিল্ডিংয়ের অফিসও ছিল, আমি ওখানে গিয়ে যখন শুনলাম মতিউর আছে, আউট অফ কিউরিসিটি আমি একটু গেলাম। ও সাংঘাতিক রকমের ফলিস্ট বিহেভ করলো। আরেকবার আমি একটা টিভিতে গেলাম, যে মানুষ কি না পারে, টিভিতে গেলাম, সেখানে যাই দেখি যে মতিউর বসা, সে তখন লার্জ ট্যাক্স পেয়ার্স এলটিইউর ওখানে হেড প্রধান। আমাকে দেখে সে বলছে, স্যার আমি থাকলে যদি আপনার অনুষ্ঠান করতে অসুবিধা হয়, আপনি আমার সাথে না করলে আমি স্যার চলে যাই। আমি বললাম যে মতিউর, আমি যখন ছিলাম ইউআর জয়েন্ট কমিশনার, আমি এখন অফশোরে, আপনি এখন এলটিইউর বড় অফিসার, আমার অনুষ্ঠান করতে কোনো অসুবিধার কিছু নেই। আমি এইরকম নিচে নামি নাই যে আপনার সাথে আমরা অনুষ্ঠান করে চলে আসছি। তো তখন আমি টের পেলাম, ইয়েস, হি ইজ ক্যাপাবল, হি নোজ হাউ টু ম্যানেজ, এবং সে ম্যানেজ করতে পারে, ক্যাপাবল বিদায় তো রহমত আল মুনিমের মতো শুদ্ধাসার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিও তাকে এইরকম একটা বড় পদ পর্যন্ত দিয়েছে। তাহলে সে যোগ্য, আপনি তাকে অযোগ্য বলেন। এখন টাকা পয়সার কথা বলছেন, সেটা খুঁজে বের করুক। দুদকের কথা বলছেন, দুদককে নিয়ে আমি একবার বলছিলাম যে দুধ দই কই। দুদক তো এখন লক্ষিন্দরের বাসরঘর। দুধ দই কই? হ্যাঁ, দুধ দই কই, মানে দুদকের মিনিং আপনার কাছে? আমার কাছে এরকম হয়েছে, কারণ এরা তো সার্টিফিকেট দিত, ওই যে কালো বিড়ালের সার্টিফিকেট রেখে কেবল সার্টিফিকেট দিত। আমি এই যে আমার একটা বই সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র এটা দেওয়ার জন্য, আবদুল্লাহকে দেওয়ার জন্য গিয়েছিলাম দুদকে পার্সোনালি, যে যেহেতু আমার জুনিয়র কলিগ, একসাথে কাজ করছি, আমার দুই একটা উপকারও সে করেছে। তো যাওয়ার পরে আমি দেখা করতে পারলাম না, নিচে গেট থেকে বললো যে আপনি আগে ওনারা বলে রাখছেন। আমি বললাম, বাবা আগে তো বলি নাই, আমি এরকম ছিলাম রিটায়ার্ড সেক্রেটারি, এনবিআর এর সাবেক চেয়ারম্যান, আবদুল্লাহ আমাকে চিনে, ওরে বলেন। বলে যে না, আমি এখান থেকে বলতে পারবো না। তো আমি পরে চলে আসলে, বলতে না পারলে যাই, তোমাদের অসুবিধা হবে, চলে আসি, বইটা ভ্যান দিচ্ছে। তো যে এইরকম লক্ষিন্দরের বাসরঘর হয়ে যাচ্ছে, এইরকম কড়া আইন, তার বজ্রআটি ফস্কো গিরে না, সেটা দেখতে হবে। এর আগে যখন ইকবাল ছিল, ইকবালকে আমি বলতাম যে ইকবাল, তুমি তো আমার আন্ডারে কাজও করছো, আমি ইয়ারডিতে এডিশন সেক্রেটারি, তুমি আমার ডেপুটি সেক্রেটারি ছিলা, তোমার তো বিএনপি আমলে শত্রুতা বশত যেভাবে বারবার প্রমোশন দিয়ে নাই, শেষের বার তোমার প্রমোশনের আগে আমার কাছে যখন ডিজিএফআই লোক আসলো, আমি বললাম যে হি ইজ ফিট, কম্পিটেন্ট, যেটা হলো। তো এখন তুমি দুদকে কি করতেছো? ও আমারে বললো যে স্যার সব কিছু করা যায় না। আমি ওই যে বাচ্চু প্রসঙ্গে উঠালাম, যে বেসিক বাচ্চু একটা আছে, তো এটা কি হইল ঠুলো, বলে যে স্যার এই সব কথা আপনাকে আমি টেলিফোনে বলবো না। তো এখন সব কথা বলবো না, সার্টিফিকেট দেব। ওই যে সুরঞ্জিতের গাড়ির ড্রাইভার ইয়ের মধ্যে ঢুকে গেল, বিজেপির মধ্যে ঢুকে গেল, কি হইলো? আর তো টের পাই না, মিডিয়াও তো পরের দিকে ফলো আপ করে না। তখন সাথে সাথে তার এই টাকা সহ তাকে অন্যভাবে আটক হইল না কেন? এখন চলে যাবে। ওই যে এর আপনি সক্ষম বা ক্যাপাবল লোক বললেন মতিউর, মানে সেটি কি অবৈধ সম্পদ অর্জনে ক্যাপাবল? আমি ক্যাপাবল বলছি, সে ম্যানেজ করতে পারে, এই যে গুড ম্যানেজার, কারণ সে তার ক্ষমতা আমি যখন দেখলাম, একটা জয়েন্ট কমিশনার জন্য দিদি মেজর জেনারেল সিনাইব নিজাম আলী, সেনাপ্রধান, তারপর জেনারেল মাসুদ, এএফডি পর্যন্ত লিখে, ওরা লিখে, তাহলে সে ক্যাপাবল না? সে যদি সাইফুর রহমানের বেডরুমে যেতে পারে, তার বউ মারা গেলে কবরে কান্নাকাটি করতে পারে, কিবরিয়ার বেডরুমে যেতে পারে অর্থমন্ত্রী, তাহলে সে ক্যাপাবল না? আপনি ক্যাপাবল কোন দিকে দেখবেন? যে কোনো এক দিকে তো একজন ক্যাপাবল থাকবে। হ্যাঁ, ব্যবহারে সে চমৎকার, ভেরি ফুলিস্ট। তো তাহলে সে যদি সম্পদ করে এগুলো ধরতে পারলে ধরবে। আর এই যে ইনি বললেন, আগের ডিজি সাহেব যে বললেন যে তারে 4 বার দুদক সার্টিফিকেট দিয়েছে, দুদক তো সার্টিফিকেট দেবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। আসলে এই যে সক্ষমতা, তার এই সক্ষমতা কি এবার পার পেয়ে যাবেন? 4 বার কিন্তু পার পেয়েছেন দুদক থেকে। না, প্রথমত হচ্ছে কিন্তু আমি আলোচনাটা করতে চাই ব্যক্তিকে নিয়ে নয়, সিস্টেম, মানে প্রক্রিয়াটাকে নিয়ে। হ্যাঁ, কথা হচ্ছে যে প্রক্রিয়া একজন মতিউর রহমান তৈরি করে, সেই প্রক্রিয়াটা বন্ধ করতে হবে। যে প্রক্রিয়া একজন চেয়ারম্যানকে, মানে রাষ্ট্রীয় ক্ষমতার এমন কোনো ব্যক্তি নেই যে তদবির করতে পারেন, সেই প্রক্রিয়াটা বন্ধ হওয়া। এনবিআর এর চেয়ারম্যান যাকে দায়িত্ব দিয়েছেন, চেয়ারম্যান যেটা ভালো মনে করবেন সেটিই করবেন, এখানে উপর থেকে কোনো চাপ দেওয়া হবে না।
যাকে দুদকের চেয়ারম্যান করা হয়েছে তিনি তার বুদ্ধি বিবেচনা অনুযায়ী করবেন, যদি না করতে পারেন তার জবাবদিহি করতে হবে, কিন্তু তার উপর কোনো চাপ দেওয়া যাবে না, প্রেশারাইজ করা যাবে না, তাকে তদবিরও করা যাবে না। এই আমরা আমাদের প্রশাসনে যদি এটি চালু করতে পারি, সেটা যে কোনো মন্ত্রণালয়ের ক্ষেত্রে বলুন, যে কোনো বিভাগের ক্ষেত্রে বলুন, একই অবস্থা। আপনি দেখুন আমাদের দুর্নীতিটা, আমরা যে এই ব্যক্তির দুর্নীতি দেখি স্বাধীনতার পর এ পর্যন্ত, আমি জানি না যে বদিউর ভাই বা এই ভাই মহিদুল ইসলাম। হ্যাঁ এসব প্রতিষ্ঠানে ছিলেন কিনা, উনি যেহেতু বিচার বিভাগে ছিলেন তার থাকার সুযোগ নেই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশে বিজেএমসি, কি বলে এটা, বিজেএমসি, তারপর বিটিএমসি, এর অধীনে কতগুলো, তারপর আরো যে প্রতিষ্ঠানগুলো ছিল, মানে হাজার হাজার প্রতিষ্ঠান ছিল। এমনকি মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট 42টা শিল্প কারখানা দেওয়া হয়েছিল, 42টা প্রতিষ্ঠান তারা পরিচালনা করবে, একটাও পরিচালনা করতে পারলো না। কেন জি, পারলো না? করতে দেয়া হয়নি, অথবা যাদের দেয়া হয়েছে তারা যোগ্য নয়। তাহলে একটা রাষ্ট্র চলবে কি করে? আমি ব্যক্তি বিশেষের চেয়েও এটিকে জোর দিচ্ছি। তাহলে রাষ্ট্রের যারা নীতি নির্ধারক মধ্যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে যোগ্য লোককে যোগ্য জায়গায় দিয়ে কাজ আদায় করে নেওয়া, সিস্টেমেটিক কাজ। মানে সিস্টেমকে, ব্যাংকিং খাতে কি হচ্ছে শেষ করতে হবে। হ্যাঁ, যেটা বলছি যে আমরা যদি ব্যক্তি ধরে কথা বলি তাহলে কিন্তু তার ধরুন এই বেনজির বা একজন মতিউর, একজন বেনজিরের বিচার হলো, শাস্তিও পেলেন তারা, কিন্তু যে সিস্টেম চলে আসছে, যে সিস্টেম তাদের তৈরি করেছে, সেটি যদি আপনি ভাঙতে না পারেন, আপনি যদি তাহলে তো কোনো কাজ হবে না, আরেকজন তৈরি হবে। আমরা তো দেখছি বিএনপি আমলে এরকম আমলা তৈরি হয়েছে, জাতীয় পার্টির আমলে আমলা তৈরি হয়েছে, পরবর্তীকালে তারা পুনর্বাসিত হয়েছে, কেউ কেউ হয়তো হয়নি, বিদেশে চলে গেছে। নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সকলে আশা করি। দৃষ্টান্তমূলক শাস্তি না, প্রথমত যে সিস্টেমেটিক চলতে দিতে হবে, হ্যাঁ, প্রক্রিয়াকে সুষ্ঠু, স্বচ্ছ, জবাবদিহিমূলক করতে হবে। আমাদের তাহলেই কিন্তু বদিউর রহমান স্যার আপনার কাছে আসতে চাই, আপনাকে আপনার কথা শুরুতে শুনতে চাই। আসলে এই যে দুর্নীতি, এই ধরনের মতিউর কিংবা বেনজিরা যেভাবে দুর্নীতি করে, একজন রাজস্ব কর্মকর্তা যিনি আসলে বাজেটের মূল অংশটি, মানে মূল অর্থের উৎস কিন্তু রাজস্ব, সেখানে থেকে এত দুর্নীতি করেছেন, এত হাজার হাজার কোটি টাকার মালিক, এত সম্পদ কিছু গণমাধ্যমে আসছে। আসলে সেক্ষেত্রে অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শুদ্ধি অভিযান চালানো উচিত কিনা? রাজস্ব বোর্ড, আপনার এই যে একজন, যেটা সৌরভ সাহেব বারবার বলতেছে যে ব্যক্তি নয়, ব্যক্তি দিয়েই তো শুরু হচ্ছে, ব্যক্তি পোষা হচ্ছে। যখন দলীয়করণ হয়ে যায়, রাষ্ট্রের মাথাতে যখন পছন্দ ধরে, সুশাসন যদি না থাকে তাহলে এরকম হবে। আর বিশেষ করে 91 সালে খালেদা জিয়ার প্রথম সরকারের আমলে যখন গণপদোন্নতি হইল, সে সময় একটা দলীয়করণ শুরু হইল। ওই দলীয়করণ প্রচণ্ড আকারে তারপরের থেকে চলতেছে, কারো গণপদোন্নতি, কারো গণপদোন্নতি। নামের পাশে আমলাদের যে যখন মনা লেখা শুরু হইল, এটা আলী মনা, এটা বাজাদ মনা, এটা জামাত মনা, এ বি জে, এইটা শুরু হইল। এই জন্য সিলেকশনের মধ্যে তো ফেয়ার লোক এরশাদ পর্যন্ত আপনার এই মনা সৃষ্টি হয় নাই। মনা সৃষ্টি হওয়াতে এখন কাকে কোথায় দেবে সেটা ঠিক করবে। আমাকে তো 4 বার সচিব পদে পদোন্নতি দেওয়া হয়নি, কারণ আমাকে তখন চিহ্নিত করছে আমি আওয়ামীও না। কবে 70 সালে ইলেকশনে গেছি, বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছি, মিছিল করছি, সেটার জন্য আমি আওয়ামনা হয়ে গেলাম। তখন তো বিএনপির জন্ম হয় নাই। আপনার এগুলা শুদ্ধি অভিযান কে চালাবে সেটা বলেন। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এনু, রূপন, জিকে স্বামী, পাপিয়া, সম্রাট, তারপরে যাইয়া আপনার ওই যে হাওয়া ভবন, বাতাস ভবন, এরপরে ধরেন এখানে স্বাস্থ্যের আফজল, স্বাস্থ্যের আফজল, তারপরে যাইয়া ড্রাইভার, স্বাস্থ্যের মালিক, হ্যাঁ, ফর্দা, ভূমি কুতুব, এগুলো আস্তে আস্তে হবে। কারণ এগুলো তো পোষে, কে পোষে? এই যে যেমন এরে যে পোষতেছে, গিভ অ্যান্ড টেকে চলে। তো এই পোষা যদি শুরু হয় তাহলে কয়েকজন পুষতে পারলে তো ভালো। আমি একবার বলছিলাম, আমার এক লেখাতেও আছে, যদি একজন কোনো ইন্সপেক্টর কোনো জায়গার ঘুষের জন্য তার বিভাগীয় মামলা হয়, দেখা গেল সে 50,000 টাকা খরচ করলো।
খরচ করে সে বেকুচুর খালাস ছিল, ওই যে দুদকের সার্টিফিকেটের মতো। তারপরে তারে ওই ওই যারা পুষে তারা তাকে পোস্টিং দিবে আরও বড় জায়গায়, কারণ এখন 50,000 ফাইলেও বড় জায়গায় দিলে 5 লাখ মানে। তো সেই সিস্টেম যেটা চলতেছে সেটা হলো রাজনৈতিক সদিচ্ছা না থাকলে, পলিটিক্যাল গুডউইল না থাকলে, পলিটিক্স যদি করাপ্ট না হয়, পলিটিক্স যদি নীতির ক্ষেত্রে আপোষ নাই বা আপোষের ক্ষেত্রে নীতি নাই, দুটার মধ্যে কোনটা নেবে সেটা ঠিক না হয়, তাহলে এমন চলতেই থাকবে, এমন চলবে। আমরা সুনোফুটি কিছু ভিকটিম হবো, এছাড়া কিছু করা যাবে না। আমাকে তো কাজই করতে দেওয়া হইলো না, থাকতেই দেওয়া হইলো না। জি, কি শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু মহিদুল ইসলাম আপনার কাছে আসতে চাই। আপনি একজন সাবেক বিচারক ছিলেন, কতটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই ধরনের ক্ষেত্রে? আমরা অনেক ঘটনা শুনি, কেউ পার পেয়ে যান, কেউ বিদেশে চলে যান। প্রথমত আরো একটি বিষয় হচ্ছে এই যে সক্ষমতা দিয়ে ক্লিন সার্টিফিকেট নিলেন 4 বার, এবারও সক্ষমতা দিয়ে পার পেয়ে যাবে বলে মনে করেন কিনা? না, এই একজন ব্যক্তি হয়তোবা 4 বার পেয়েছে, 5 বারও পেতে পারে এই ইয়েতে, কিন্তু তবুও তো এর নামটা বারবার দুদকে যাচ্ছে। এমন অনেক আছে যাদের, আপনিও জানেন, আমরা সবাই জানি যে তাদের নাম দুদকে যায়নি, কিন্তু তারা এদের চাইতে আরো অনেক বড়। যদি সেইগুলোকে না আনা যায় এবং সেরকম সিস্টেম যদি তৈরি করা না যায়, তাহলে তো আপনার এই দুর্নীতি দূর করা বা কল্যাণ রাষ্ট্র তৈরি করা, যেটি বলছিলেন যে অর্থনৈতিক ক্ষতি, যিনি রাজস্ব আদায়ের দায়িত্বে আছেন তিনি যদি ওইখান থেকে ভাগ নেন, এটি তো ভাগ নেয়ার বিষয়, তাহলে তো যেটি রাষ্ট্রের প্রাপ্য ছিল সেটি তো উনি নিয়ে ফেলেছেন, তাহলে তো ক্ষতিটা তো রাষ্ট্রেরই করেছেন। তাহলে এইভাবে সবাই, এবং আরেকটি হচ্ছে যে এখানে পোষা হচ্ছে। যদি এইভাবে ধরেন এই ধরনের ব্যক্তিদেরকে যদি পোষা হয়, তাহলে আমরা তো ভালো কিছু দেখতে পাচ্ছি না। আর বিচারের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় অসুবিধা হয়ে আছে সেটা হচ্ছে যে যেন তেন একটা কিছু নিয়ে মামলা বাঁধিয়ে দাও, এবং মামলা বেঁধে গেলে দেখা যাবে যে 40 লাখ হয়ে গেছে। এখন 40 লাখেরই কাহিনী আমরা শেষ করতে পারছি না। তো বিচার কবে দ্রুত হবে? বিচারে আপনার দুর্নীতির মামলায় একদম চূড়ান্ত সাজা হয়েছে, এই দৃষ্টান্ত 2-1জনটা দেওয়া যেতে পারে, তার বেশি দেওয়া যাবে না। সকলেই দেখা যাবে যে আন্ডার ট্রায়াল কিংবা আপিলে পড়ে আছে, জামিনে বের হয়ে দিব্যি ঘুরে টুরে হয়তোবা ইহকাল ত্যাগও করছেন। তো আমরা তো কোনো কিছু জায়গায় খুব একটা ভালো অবস্থা দেখতে পাচ্ছি না, তৈরি হয়নি। এই অবস্থা যেগুলো খারাপ হয়ে আছে সেইগুলোকে ভালো করতে হবে, সেইগুলোকে ভালো। অসংখ্য ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, আপনাকে দিয়ে শেষ করতে চাই আসলে এই অবস্থা, অর্থাৎ বেনজির থেকে রাজস্ব খেকো মতিউর, শেষ কোথায় আসলে? আমরা একের পর এক ইস্যু আমরা আবার যেটা বলবো যে বদিউর ভাই সদিচ্ছার কথা বলছিলেন, রাজনৈতিক সদিচ্ছা পূরণ করার জন্য দৃঢ়তা এবং ন্যায়পরায়ণতা, ন্যায্যতা, ন্যায় অন্যায়ের মধ্যে যদি ফারাকটা না করে রাষ্ট্র মানে রাষ্ট্রের প্রতিনিধি সরকারের যারা নীতি নির্ধারক, তারা যদি ন্যায় অন্যায়ের মধ্যে ফারাকটা না করে, তাহলে এরকম তৈরি হতে থাকবে। এরকম আমরা কথা বলবো, কিন্তু সমস্যার সমাধান হবে না। আমার মনে হচ্ছে 53 বছর তো হয়ে গেল, একটা বোধহয় নতুন, মানে সব সরকারে, বাংলাদেশের দুর্ভাগ্য কি জানেন, এমন কোনো সরকার আসেনি বাংলাদেশে যে দুর্নীতির বিরুদ্ধে জেহাদের কথা বলেনি। আবার এমন কোনো সরকার বিদায় নেয়নি যে দুর্নীতির অপবাদ নিয়ে, মানে দুর্নীতির অপবাদ নিয়ে সবাইকে বিদায় নিতে হয়েছে। এই সরকার তো এখনো আছে, তাদের সামনের সুযোগ আছে 4 বছর 4.5 বছর, যে তারা যদি একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, যে অর্থাৎ তারা যেটা বলেন যে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, সেটা যদি সত্যি সত্যি দেখান, তাহলে এরকম দৃষ্টান্তমূলক শাস্তি পাবে তারা, এবং অন্যরাও সমঝে চলবে। এই যে পুলিশের একজন কর্মকর্তা বললেন যে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগের তদন্ত করতে হয়, তাদের অনুমতি নিতে হবে গণমাধ্যম। না, এটা তো সরকারের কাছে চাইছে। আপনি দুদকের এই দুর্নীতির আইনে তো সরকারি কর্মকর্তাদের রেয়াত দেওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে মামলা করতে হলে তার ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিতে হবে। ওইটা সরকারি কর্মচারী আইনে আছে, দুদকের আইনে নেই। আচ্ছা, কর্মচারী আইনে। এখন এই কর্মচারী আইন 2018 সালে যেটি করেছে, সেইখানে ওরকম একটা ব্যবস্থা করেছে। তাহলে দেখুন, সাংঘর্ষিক। দুদককে বলেছে তুমি
তো তোমাকে দুর্নীতি তো সরকারি লোকেই করে। তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, তুমি যে কোনো কর্মকর্তার বা যে কর্মচারীর দুর্নীতি তদন্ত করতে পারবে। আবার সরকারি কর্মচারী আইনে বলা হলো অনুমতি নিতে হবে। তো এই সাংঘর্ষিক তো অবস্থা চলতে পারে না, অর্থাৎ তাকে সেখানে সুরক্ষা দেওয়া হলো। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে সবারই সমান সুরক্ষা পেতে হবে, সমান সুযোগ পেতে হবে, অধিকার পেতে হবে, এবং তার চেয়েও বড় যেটা হচ্ছে ন্যায় বিচার পেতে হবে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে কিন্তু এই কথাটি জোর দেওয়া হয়েছিল, সাম্য, মানবিক সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার। অসংখ্য ধন্যবাদ।